পবিত্র রমজান মাস, এই রমজান মাসে মহান রাব্বুল আলামিন তিনি শয়তানকে বেঁধে রাখেন, শয়তানকে আটকে রাখেন, শয়তান যেন মানুষকে প্রভাবিত করতে না পারে। তার প্রিয় বান্দারা যেন আল্লাহর ওরস জিগার, আল্লাহর মাহাত্ম্য অনুভব করে ইবাদত বন্দেগীতে মত্ত হতে পারে, মানুষ যেন মিথ্যা কথা বলতে না পারে। কখনো কখনো মানুষের আচরণে মনে হয় যে শয়তানকে আদৌ কি বেঁধে রাখা হয়েছে, নাকি মানুষের মধ্যেই শয়তান বিরাজ করছে প্রতিনিয়ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে রমজান মাসে যেভাবে তৈরি হয়, তাতে মনে হয় যে শয়তান বোধহয় এই ব্যবসায়ীদের মধ্যেই ঢুকে গেছে, তাকে আলাদাভাবে বেঁধে রেখে আর কাজ হচ্ছে না। একটু অপ্রাসঙ্গিক কথা হলেও এবার চলে যাই মূল প্রসঙ্গে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রমজান মাসে অসাধারণ একটা সত্য কথা বললেন। সেই সত্য কথা তিনি বিবিসি বাংলার সঙ্গে বললেন। যদিও বিবিসি বাংলা আজকে এটা প্রকাশ করেছে, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে এই ইন্টারভিউটি রমজান মাসে গ্রহণ করা হয়েছে কিনা। যদি রমজান মাসে গ্রহণ করা হয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে যে কিছু সত্য কথার অনুপস্থিতি দেখা যাচ্ছে, সেই অনুপস্থিতিটা বোধহয় লক্ষ্য করা যেত না। রমজান মাসে ধারণ করা হলে তিনি হয়তো এইভাবে কথা না বলে অন্যভাবেও বলতেন, কারণ প্রধান উপদেষ্টা একজন খাঁটি মুসলমান, আমরা সেটা খুব ভালোভাবেই জানি। প্রধান উপদেষ্টা বললেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, এতটুকু পরিস্থিতি বাড়েনি, আগের মতোই রয়েছে। আগে কেমন ছিল সেটা অবশ্য একটা প্রশ্ন। কোন আগের কথা বলছেন, কতদিন আগের কথা বলছেন? তিনি কি ওই 5 আগস্টের পরে 5, 6, 7, 8 এরকম 3-4 দিনের অবস্থার কথা বলছেন, যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ ছিল, চারিদিকে শুধুমাত্র মব আর মব হচ্ছিল, সেই আগের কথা বলছেন, নাকি আরও আগের কথা বলছেন? কোন আগের কথা বলছেন, কোন সালের কথা বলছেন, কোন শতাব্দীর কথা বলছেন, সেটা অবশ্য একটু গবেষণার ব্যাপার রয়েছেই। যদি প্রধান উপদেষ্টা রমজান মাসে সত্য কথা না বলেন, তাহলে মুসলিমদের, আমাদের প্রিয় মুসলিম ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট ভিডিও, বিবিসি বাংলার সাক্ষাৎকারের একটা অংশ, যে অংশে তিনি বলছেন অপরাধ এতটুকু বাড়েনি, আগের মতোই রয়েছে, মব বাড়েনি, অপরাধ বাড়েনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সুন্দর পরিবেশ বিরাজ করছে। কি অসাধারণ পরিবেশ যে বিরাজ করছে আমরা তো এখন দেখছি। পরিস্থিতি এতটাই সুন্দর হয়েছে যে মানুষ সন্ধ্যার পরে রাস্তায় হাঁটতে পারে না, দিনের বেলায় মানুষের জিনিসপত্র মালামাল ছিনতাই হয়ে যায়, গুলি করে ব্যবসায়ীকে তার টাকা পয়সা ছিনতাই করে। অন্তত 50 থেকে 60 জন মানুষ গত কয়েকদিনে রেপ হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি, ছিনতাই, ডাকাতি প্রতিদিন একেবারে নিয়মিত চিত্র হয়ে গেছে। মব চলছে, মবের সংস্কৃতি চলছে। ইদানিং রমজান আসার পরে আবার নতুন মব তৈরি হয়েছে, জোর করে দোকানপাট বন্ধ করে রাখার, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকানপাট, চায়ের স্টল, ছোটোখাটো রেস্টুরেন্ট এগুলো বন্ধ করে রাখার, ইসলামের দোহাই দিয়ে সেগুলো বন্ধ করে রাখার মবও চলছে। সেখানেও প্রশ্ন উঠছে যে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম। যদি বাংলাদেশের 1%ও অমুসলিম থাকে, সেই 1%-এর অধিকার নিশ্চিত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। সেখানে 92% মুসলিম বলা হয়, বাকি 8% যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আদিবাসী তারা রয়েছে, তাদের অধিকার সমুন্নত রাখা, কিংবা এই 92%-এর মধ্যেও যারা মুসাফির, যারা অসুস্থ, যারা শিশু, যাদের রোজা রাখা ফরজ না, যদি আমি 92%-এর অর্ধেক পার্সেন্ট এরকম ধরি, তাহলে 46%, 46 এবং 8%, 54%, এই 54% মানুষের অধিকার হরণ করে আপনি দোকান বন্ধ করে দেবেন, রেস্টুরেন্ট বন্ধ করে দেবেন, কোনো কিছু খোলা রাখতে দেবেন না, মানুষকে খেতে দেবেন না। হ্যাঁ, খুব বেশি হলে আপনি এটুকু অনুরোধ করতে পারেন যে রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আপনি ঠিকভাবে যেন অগোচরে, আড়ালে, মানুষ খাওয়ার কাজটা যেন আড়ালে হয়, যেন ঠিকভাবে পর্দাটা নামিয়ে দেওয়া হয় দোকানে, সেই ব্যবস্থাটা যেন করে, সেই দিকে আপনি খেয়াল করতে পারেন। কিন্তু আপনি মব তৈরি করে এই দেশে নতুন করে আবার
মবের কালচার তৈরি করে জোর করে মাইকিং করে দোকান বন্ধ করা, এই যে মব তৈরি হয়েছে সেখানেও সরকার নিশ্চুপ। অথচ সরকার প্রধান বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটুকু অবনতি হয়নি। আর কি কি বললেন সেগুলোর ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এখন আপাতত ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার ভাষণের সাক্ষাৎকারের কথা, বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন। তার আগে একটা খুবই মজাদার তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, মিরপুরের ত্রাস কামাল আহমেদ মজুমদার, তিনি বেশ কিছুদিন আগেই অ্যারেস্ট হয়েছেন। তিনি আজকে ঘোষণা দিয়েছেন আজীবন আর তিনি আওয়ামী লীগ করবেন না, আজীবন আর তিনি কোনো রাজনীতি করবেন না, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর আওয়ামী লীগ করবেন না। এই হাস্যকর মানুষগুলোকে নিয়ে আবার ফেসবুকে ট্রলও হচ্ছে। অনেকে বলছেন যে এই ধরনের সন্ত্রাসীদের আওয়ামী লীগ দলে সুযোগ দিয়েছে, সুযোগ সন্ধানী সন্ত্রাসীদের দলে সুযোগ দিয়েছিল বলে আজকে আওয়ামী লীগের অবস্থা এতটা করুণ হয়েছে। চলে যাই প্রধান উপদেষ্টার ভাষণে। প্রধান উপদেষ্টার অনেক কথাই আমরা শুনেছি, অনেক কথা বললেন, কিন্তু আপনারা তার বডি ল্যাঙ্গুয়েজ কি দেখেছেন? তার এক্সপ্রেশন দেখেছেন? তার চোখ দুটোর দিকে কখনো তাকিয়ে দেখেছেন? আপনার কি মনে হয়েছে প্রধান উপদেষ্টা খুব একটা স্বাভাবিক জীবনে চলাচল করছেন কিংবা স্বাচ্ছন্দ্যময় জীবনে চলাচল করছেন? তার চোখ দুইটা সেই কথা বলে না। তার চোখ দুটোর মধ্যে হতাশা, এক ধরনের কি বলবো, ঘুম না হওয়া, এক ধরনের ভয়, ভীতি, এগুলো কাজ করছে। এবং সেগুলোর ব্যাপারে তিনি বলেছেনও যে একটা ভয় তার মধ্যে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার কথা যেটা সেনাবাহিনী বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে একমত হননি, কিন্তু আবার পরক্ষণেই বলেছেন যে সার্বভৌমত্ব নষ্ট করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করে যাচ্ছে। একটা পতিত দল, একটা বকে যাওয়া দল দিন রাত চেষ্টা করছে দেশকে আনসেটেল করার জন্য, এবং যে কারণে সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। আওয়ামী লীগকে তিনি দোষ দিলেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার জন্য আওয়ামী লীগ দায়ী। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তিনি বললেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার কথা বলেছেন, এখানে আমার কিছু বলার নেই। তিনি একমত কি একমত না সেনাপ্রধানের সঙ্গে সেই কথা বলেননি। অর্থাৎ সেনাপ্রধানের কথাটা যে তার সরকারকে এক ধরনের ওলটপালট করে দিয়েছে, তার এক্সপ্রেশনে এবং তার ভাষ্যে সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, এতটুকু বাড়েনি, আগের মতোই রয়েছে। এই আগের মতো বলতে তিনি কোন আগের কথা বললেন সেটা প্রথমেই বলেছি। সেই আগের কথা বললেন কিনা যখন মবের রাজত্ব চলেছে। তিনি 32 নম্বরে যে মব হয়েছিল, 32 নম্বর সহ সারা দেশে যে মব কিছুদিন আগেও হলো, সেই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন পুলিশ নাকি প্রস্তুত ছিল না, পুলিশ সময় নিচ্ছে নাকি, পুলিশ নিজেদেরকে প্রস্তুত হতে সময় নিচ্ছে। তারা একটা সময় মানুষের পরে গুলি চালিয়েছে, এখনও মানুষের আস্থা অর্জন করেনি, পুলিশ সময় নিচ্ছে। আবার আরেকটা জায়গায় তিনি বললেন যে এখন ঠিক হয়ে এসছে, পুলিশ এখন ঠিক হয়ে এসছে। তো 32 নম্বর ভাঙার পরে পুলিশ বোধহয় ঠিক হয়ে এসছে। 32 নম্বর ভাঙার ব্যাপারে সরকারের কোনো ধরনের পদক্ষেপ ছিল না। এই ব্যাপারে তিনি ওই কথা না বলে ওই কথা থেকে তিনি বললেন আমরা তো নানা রকম ব্যবস্থা নিচ্ছি, এখন অভিযোগ করা যাচ্ছে, অনলাইনে অভিযোগ করা যাচ্ছে পুলিশের কাছে। এই কথা বলে একটু পাশ কাটিয়ে চলে গেলেন, অর্থাৎ মূল কথার তিনি কোনো উত্তর দিলেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি সেহেতু মূল কথার উত্তর দেওয়ার কোনো কারণও নেই। তিনি তারেক জিয়ার একটা মন্তব্য বিষয়ে কথা বলেছেন। তারেক জিয়া মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। এই প্রশ্ন তাকে করা হলে তিনি বলেন জনমনে সংশয় তৈরি হয়েছে, তারেক রহমানের মনে তো আর সংশয় তৈরি হয়নি। কি হাস্যকর উত্তর! তারেক রহমানের মনে যদি সংশয় তৈরি নাই হবে, তাহলে তারেক রহমান কেন এই মন্তব্য করবেন যে জনমনে সংশয় তৈরি হয়েছে? তারেক রহমান কি জনগণের বাইরে? তারেক রহমান কি এলিয়েন? তিনি জনগণের বাইরের কোনো প্রাণী?
জনগণের বাইরের কোনো প্রাণী নয় তো, একজন রাজনীতিবিদ, একজন সচেতন রাজনীতিবিদ জনমনের আকাঙ্ক্ষা নিয়েই তো কথা বলেন। তারেক রহমান সেই কথাই বলেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, অথচ তিনি বললেন জনমনে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তারেক রহমানের মনে তো প্রশ্ন ওঠেনি। রাজনৈতিক দলগুলো যখন আমার সঙ্গে মিটিং করে তখন তো তারা কোনো প্রশ্ন তোলে না, এই কথা তিনি বলার চেষ্টা করলেন। আগেই বলেছি সার্বভৌমত্ব হুমকি ব্যাপারে আওয়ামী লীগকে দোষারোপ করলেন। আবার কথাও বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, এই প্রশ্নের উত্তরে বললেন যে এই দেশ আমার আপনার সকলের, এই দেশের প্রতি সবার অধিকার রয়েছে, এই দেশেই আমাদেরকে সবাই বেড়ে উঠতে হবে, এখানেই থাকতে হবে, এখানকার হাওয়া নিঃশ্বাস নিয়েই আমাদের বাঁচতে হবে, সুতরাং এখানে থাকার অধিকার সবার রয়েছে। শুধুমাত্র যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা দোষ করেছে, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের শাস্তি হতে হবে। অর্থাৎ এখানে স্পষ্ট বার্তা দিলেন যে এই সরকারের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। সে কারণে একটু ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে গুছিয়ে এই ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে। নিজের দল, নিজের যে রাজনৈতিক দল নাগরিক শক্তি 111-এর সময় তিনি তৈরি করেছিলেন, সেটাও তিনি অস্বীকার করলেন। তিনি বললেন যে তিনি দল করেননি, তিনি রাজনৈতিক দলের জন্ম দেননি। 10 সপ্তাহ রাজনৈতিক দল তার নাগরিক শক্তি নিয়ে নাকি আলোচনা হচ্ছিল, সেই আলোচনাটা 10 সপ্তাহ পরে তিনি থামিয়ে দিয়েছেন যে না, আমি দল করব না। অর্থাৎ তিনি এই প্রথমবারের মতো অস্বীকার করলেন নাগরিক শক্তি রাজনৈতিক দল যে তিনি করেছিলেন, তিনি যে 3 মাস পরে সেই দল আবার ভ্যানিশ করে দিলেন, অফ করে দিলেন, সেটা অস্বীকার করলেন। তিনি বললেন যে তিনি দল করেননি, সেটা নিয়ে শুধুমাত্র আলোচনা হচ্ছিল, করা যায় কি যায় না। 10 সপ্তাহ পরে আমি বলে দিয়েছি না, এগুলোর মধ্যে আমি নেই। আন্তর্জাতিক আস্থার কথা তিনি বলেছেন, সবাই নাকি সহযোগিতা করছে এই কথা বলেছেন যে আন্তর্জাতিক আস্থাটা প্রচণ্ড এই সরকারের উপরে, বিশ্বের সবাই তাকে সমর্থন দিচ্ছে, বিশ্বের সবাই যার কাছে যাচ্ছে তিনিই বলছেন যে কি লাগবে বলো, আগের চাইতে বেশি দিব। এই কথা এর আগেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, আবারও তিনি বললেন এবং বললেন যে সব দেশ তাকে সহযোগিতা করতে চাচ্ছে। অথচ আমরা বাস্তবতায় কি দেখছি, আন্তর্জাতিক অঙ্গনে তাদের বর্তমান সরকারের অবস্থা খুবই নাজুক। আমেরিকার সমর্থন তারা হারিয়েছে, ভারতের সমর্থন তো আগে থেকেই শেষ, চীন একমাত্র ভরসা, তারপরেও দোদুল্যমান অবস্থায় রয়েছে। রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকার কারণেই তাদের উপরে আস্থা রাখছে না। এই মুহূর্তে যখন তিনি বলছেন যে সব দেশ আস্থা রাখছে, তখন কিন্তু ব্যাপারটাকে এড়িয়ে যাওয়াই হয়। আর যে সহযোগিতার কথা বলছেন যে সব দেশ তাকে সহযোগিতা করতে চায়, এখন পর্যন্ত কোনো সহযোগিতার নজির আমরা দেখি নাই যে বাংলাদেশ সরকারকে কোনো দেশ সহযোগিতা করেছে। বরং $29 মিলিয়ন সহযোগিতা আমেরিকা যেটা করত ইউএসএইডের মাধ্যমে, সেটা আমেরিকা তুলে নিয়েছে, সেটা আর করবে না, এবং সেটা নিয়ে আরও অনেক কাণ্ড কারখানা আমাদের দেখতে হবে, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ ডক্টর ইউনূস এই কথাটা যে সত্য বললেন না, আবারও একটা অসত্য কথা বললেন রমজান মাসে। প্রথম অসত্য কথা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়েছে, এটা একটা অসত্য কথা। আন্তর্জাতিক সহযোগিতার কথা, এটা একটা অসত্য কথা। আমার মনে হয় যে ডক্টর ইউনূসের এবারের সাক্ষাৎকার, এর আগের যত সাক্ষাৎকার দিয়েছেন তিনি সহজ সরল একটা শিশুর মতো কথা বলেছেন, কিন্তু এবার প্রথমবারের মতো তাকে এক ধরনের নিজের প্রতি অনাস্থার ব্যাপার তার এক্সপ্রেশনে বোঝা গেল। তার চোখ, কথা বলছিল অন্যরকম, অস্বাভাবিক মনে হচ্ছিল। অস্বাভাবিক মানে হচ্ছে যে তিনি যে খুব একটা সুখে নেই, তিনি যে খুব একটা শান্তিতে নেই সরকার পরিচালনায়, সেটা স্পষ্ট বোঝা গেছে। ইলন মাস্কের প্রসঙ্গে এসেছে তার কথায়, এবং যে ইলন মাস্কের প্রসঙ্গে যেটা নিয়ে সরকার এবং সরকার পক্ষ নানা রকমের আলোচনা করতো, যে ইলন মাস্ক ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে, অর্থাৎ আমেরিকা ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে, ব্যাপারটা তিনি এবার স্বীকারই করলেন, যেটা আমরা আমাদের ভিডিওতেও এর আগে বলেছি। ইলন মাস্ক ডক্টর ইউনূসকে মূলত স্টারলিংকের ব্যাপারে কথা বলেছিলেন, যে স্যাটেলাইট ইন্টারনেট ইলন মাস্কের ব্যবসা, সেই ব্যবসা নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন যে বাংলাদেশে সেটা তিনি চালু করতে চান, এবং ডক্টর ইউনূস সেটাতে রাজিও হয়েছেন, সেই কথা বলেছেন। তার মানে হচ্ছে আমেরিকার সঙ্গে, আমেরিকা সরকারের সঙ্গে তার কোনো কথা হয়নি। সব মিলিয়ে ডক্টর ইউনূসের এবারের যে সাক্ষাৎকার, বিবিসি বাংলার সঙ্গে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে বেশ অসহায় মনে হলো তাকে। যদিও বিবিসি বাংলা থেকে যে প্রশ্নগুলো করা হলো, সাংবাদিককে অতটা, বিবিসি বাংলার প্রধান যদিও সাক্ষাৎকার নিয়েছেন, অতটা দাপুটে প্রশ্ন
করতে দেখা যায়নি, বেশ নর্মাল প্রশ্ন করেছেন এবং ডক্টর ইউনূস তাকে ডমিনেট করার চেষ্টা করেছেন। যেটা পারেননি তিনি নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে, বাংলাদেশি সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে নুরুল কবিরই ডক্টর ইউনূসকে ডমিনেট করে প্রশ্ন করেছিলেন। এবার বিবিসি বাংলার কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি থাকলেও বিবিসি বাংলার প্রধান খুব একটা যে ডমিনেট করে প্রশ্ন করা সেটা করতে পারেননি, বরং ডক্টর ইউনূসই তাকে ডমিনেট করার চেষ্টা করেছেন। দর্শক, আপনিও নিশ্চয়ই তার সাক্ষাৎকারটা দেখেছেন। যে বিশ্লেষণ করলাম সেই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।